কুরবানির ঈদের সহ পুরা মাসের জন্য বাটা মসলা এভাবেই সংরক্ষণ করে রাখলাম। এতে যদি লোডশেডিংও হয় তাতেও কখনোই এই বাটা মশলাগুলো নষ্ট হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল বাজার করে নিয়ে আসা হয়েছে, আর এইটা ছিল শুক্রবারের দিন। এইখানে দেখছেন অনেক পরিমাণে রসুন। আজকে আমি বাটা মশলা কুরবানির ঈদ উপলক্ষে এবং পুরা মাসের জন্যই প্রত্যেক মাসেই আমি এভাবে সংরক্ষণ করি। যেহেতু আমি আর হুর বেশ অসুস্থ ছিলাম এবার, তাই এটা আর ওভাবে করার সুযোগও পেয়েছিলাম না, আর যার জন্য আমার অনেক বেশি কষ্টও হয়েছিল। তাই আজকে সময় আর সুযোগ বুঝে বাটা মশলাটা একবারে করে মাসের জন্য সংরক্ষণ করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য কিন্তু পুরা ভিডিওটা দেখতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না একটা প্রসেসিং যেটা করে আমি মশলাটা রাখি। এতে করে যদি কারেন্ট নাও থাকে 1-2 দিন, তাতেও আপনাদের মশলা কখনোই নষ্ট হবে না। তো গরুর গোশত ছিল না, শুক্রবার যেহেতু গরুর গোশত নিয়ে এসেছে, তাজা তাজাই রান্না করব তাজা বাটা মশলা দিয়ে, আর রেখে দিব কয়েকদিন পরেই তো কুরবানির ঈদ, সেই জন্য বেশি পরিমাণে কেনা হয়নি। আর কুরবানি দেওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ, দেখা যাক আল্লাহ পাক কি রাখে কপালে। আর এখন গোশতটা আমি প্রসেস করে রেখে দিব আজকে আর হয়তো আরও একদিনের জন্য। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি পুরা মাসের বাজারটা একবারে করে নেই, আর করে সব কিছু ফ্রিজে রেখে দেই। যেহেতু হিয়ার বাবা চাইলেই সবসময় বাজারে যেতে পারে না, বা আমাদের মাসিক একটা বাজার করেই রাখা হয় এই সুবিধার জন্য। আর আমার মতো কারা কারা বাসায় পুরা মাসের বাজার করে এভাবে সুবিধা পান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোশতগুলো যেহেতু বড় সাইজের ছিল, তাই আমি এখন একটু ছোট করে কেটে নিচ্ছি। অতিরিক্ত বড় গোশত খেতে কিন্তু ভালো লাগে না, যদিও বা আমার কষানো গোশত ছাড়া পরবর্তীতে গোশতটা খেতে একদমই ভালো লাগে না। যেহেতু হিয়া আর ওর বাবা গরুর গোশতটা খেতে খুবই পছন্দ করে, আর শুক্রবারের দিন হলেও একবারের জন্য আমাকে গরুর গোশতটা রান্না করতেই হয়। আর ওরা সবসময় এরকম ছোট সাইজের গোশতটাই পছন্দ করে, একদম কুটিও না আবার একদম বড় সাইজেরও না, মিডিয়াম সাইজের যেটা হয় সেটাই। আর রসুনগুলোকে এখন আমি ছিলে নিচ্ছি, আর আমি বড় সাইজের রসুন নিয়েছি, যদিও বা দেশি রসুনটাই ভালো। যেহেতু আমি অসুস্থ, তার উপরে আবার অনেকটাই রসুন একবারে আদা সহ বেটে রাখবো, তাই আসলে করতে সময় কিন্তু অনেক লাগে। ভিডিও তো দেখা যায় হয়তো 6-7 মিনিট, অথচ আমার ঘন্টা লেগে গেছে এই বাটা মশলাগুলো প্রসেস করে রাখতে। তো রসুনটা আমি বড় সাইজের নিয়েছি একটু সুবিধার জন্য। সব আদা রসুন ভালো করে ছিলে ধুয়ে আবার এখানে কুচি করে কেটেও নিতে হবে, যেহেতু ব্লেন্ডারে এত বড় বড় দিলে একটু সমস্যা হয় ব্লেন্ডারের, আর সেই জন্য আমি সুন্দর করে আবার ধোয়ার পরে কুচি করে কেটে নিয়েছি। এভাবে দিলে ব্লেন্ডারে দ্রুত ব্লেন্ড হয়েও যাবে আর ব্লেন্ডারটা আটকেও যাবে না। এখন ব্লেন্ডার জারে প্রথমে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আদাটাই আমি প্রথমে বেটে নিব, আপনারা চাইলে কিন্তু পাটাতেও এভাবে বেটে নিতে পারেন। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি আমার যে পরিমাণ আদা পরিমাণ বুঝে। আপনাদের যদি বেশি হয়, আমি এখানে 1 চামচ দিলাম, আপনারা 1.5 চামচ কিংবা 2 চামচও ব্যবহার করতে পারেন। আর দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর সামান্য পানি। আমি মশলা বাটার সময় কখনোই অতিরিক্ত পানি ব্যবহার করি না। মশলাতে বেশি পানি ব্যবহার করলে কিন্তু মশলার যে আসল টেস্ট এটা কিন্তু পাওয়া যায় না, বা রান্নার টেস্টটাও ভালো হয় না। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই লবণ আর সরিষার তেলটা দেবার কারণে আপনি নর্মালে 7 দিন যদি এই বাটা মশলাটা রেখে দেন এমনিতেই ভালো থাকবে, আর যদি ডিপ করে রাখেন 1 মাস থেকে 2 মাস পর্যন্ত ভালো থাকবে, কারেন্ট গেলেও কোনো সমস্যা হবে না। আদাটা আমার বাটা হয়ে গেছে। এখন সেমভাবে আমি রসুন কুচিগুলো ব্লেন্ডার জারে দিয়ে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এভাবে রসুনটাও ব্লেন্ড করে নিব। আর এভাবে ব্লেন্ড করে প্রত্যেক মাসেই আমি 1 থেকে 2 মাস রাখি। এবার যেহেতু কুরবানির ঈদ, একটু বেশি করেই আদা রসুন পেস্টটা করে রাখছি, কারণ কুরবানির ঈদে তো আমরা সবাই জানি মশলাটা কিন্তু বেশি পরিমাণে লেগে যায়। তাই এভাবে করে রাখলে কিন্তু অনেক বেশি সুবিধাও হবে, আর বাটাবাটির কোনো টেনশনও থাকবে না। আর এখন আমি এই তো সিলিকনের যে শেপের যে মোল্ড আছে এগুলোতে আমি ঢেলে নিচ্ছি। এভাবে আমি ডিপ ফ্রিজ করব। আর এইভাবে যদি রাখা যায়, আপনি আপনার পরিমাণ মতো কিউবগুলো নিয়ে তরকারিতে ইউজ করতে পারেন। চাইলে যদি কিউবটা আপনার বড়ও মনে হয় সেক্ষেত্রে আরও ছোট করে কিউব করে কেটে নিতে পারেন। যখন এটা ফ্রিজ করার পর শক্ত হয়ে যাবে
তখন এটাকে আপনি আপনার পরিমাণ অনুযায়ী কোনো কিছু দিয়ে কেটেও ব্যবহার করতে পারেন। আর যখন বেশি পরিমাণে লাগবে একসাথে 3-4টা করে কিউব দিয়ে দিবেন, তাহলে একদমই সহজ হয়ে যাবে রান্নাটা। রান্নার সময় বাটাবাটি কাটাকাটির কাজটা যদি আগে থেকেই করে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে সময়ও লাগে না, আবার কাজটাও কিন্তু দ্রুত হয়ে যায়। আমরা যারা শহরের বাসাবাড়িতে একা একা থাকি তাদের জন্য আসলে এর থেকে বড় আর সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আর গরুর গোশটাও বসিয়ে দিয়েছি একদম ফ্রেশ মশলা দিয়ে। আর যেহেতু দ্রুত যেন হয়ে যায় তার জন্য এতে কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিলাম। আর এই 24 ঘন্টা ডিপ ফ্রিজে ফ্রিজ করার পরে আমি বাটা মশলাগুলোকে এইভাবে বক্সে ভরে রেখে দেবো একদম কিউব আকারে। আপনারা চাইলে যে কোনো একটা কিউব কেটে ছোট পরিমাণে লাগলে ব্যবহার করবেন, আর বেশি লাগলে তো বললামই যে বেশি করে দিয়ে দিবেন। এটাই আমার কাছে বাটা মশলার সবচেয়ে সহজ পদ্ধতি এবং ফ্রোজেন করার যে টিপসটা আমি বললাম, এভাবে কিন্তু আপনারা মশলা রাখলে মশলা কখনোই নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় যে বারবার তরকারিতে ব্যবহার করার জন্য আমরা এই ফ্রোজেন করা মশলাটা বারবার বের করি, আবার নর্মাল হয়ে গেলে আবার ফ্রিজে ঢুকাই। এতে করে কিন্তু বাটা মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়। এমনিতেই আমরা ফ্রোজেন করার জন্য পাটায় বাটি না, সহজ পদ্ধতির কারণে ব্লেন্ড করেছি। তার উপর যদি আবার বারবার ফ্রিজটা ছেড়ে যায় তখন কিন্তু মশলার টেস্টটা তরকারিতে হবে না, তখন তরকারির টেস্টটাও ভালোভাবে পাওয়া যায় না। আর এই তো এখন আমি রসুনের কিউবগুলো বের করে নিচ্ছি। একটু কিন্তু বড় সাইজই হয়েছে। আমি তো বললামই আপনাদের সুবিধা মতো আপনারা সাইজ অনুযায়ী অল্প পরিমাণে বেশি পরিমাণে এটা ব্যবহার করতে পারবেন। আর এগুলোকে এভাবে আমি বক্সে ভরে সুন্দর করে মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে জিপার ব্যাগে রেখেও আমের মতো করেই সংরক্ষণ করতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তবে খেয়াল রাখবেন যে এটা যেন বারবার ফ্রিজটা ছেড়ে না যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদের জন্য সবার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।